নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। গতকাল নরেন্দ্র মোদীর সিঙ্গুরের সভাকে কেন্দ্র করে যে টেম্পো তৈরি করেছিল ভারতীয় জনতা পার্টি বিজেপির দক্ষিণবঙ্গ এবং কলকাতা কেন্দ্রিক নেতারা, সভার পরে তারা ভীষণ হতাশ হয়ে গিয়েছেন। কেন হতাশ হয়েছেন এই কারণটা ব্যাখ্যা করব, এবং নরেন্দ্র মোদী কিভাবে গোটা বিষয়টাকে জল ঢেলে দিলেন, রাজনৈতিক উত্তাপে জল ঢেলে দিলেন বলা চলে, সেটা নিয়েও কথা বলবো। একটু ধৈর্য ধরে ভিডিওটি শুনবেন। সঙ্গে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যারা ভিডিও দেখেন আমার নিয়মিত, বা এই ভিডিওটি প্রথমবার দেখছেন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান, বা পরে দেখতে পারেন কিন্তু জানতে পারবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখলে। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন যাতে আমি আমার এই ছোট চ্যানেলটি, যা দিয়ে আপনাদের কাছে সত্য সাংবাদিকতা পৌঁছে দেওয়ার চেষ্টা করি বারবার, সেটা যাতে সফল হয়। এইবার আসি মূল বিষয়ে। আসলে সিঙ্গুরের সভাকে কেন্দ্র করে বিজেপি একটা অন্য ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল। আপনাদের মনে আছে সিঙ্গুর আন্দোলন, কিভাবে সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করলেন, কিভাবে রতন টাটা বললেন যে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রিগার টিপে দেওয়া হলো, আজকে রতন টাটাও প্রয়াত, সিঙ্গুর হয়নি, এসব আপনারা জানেন। কিন্তু সিঙ্গুরের ছায়া ক্রমাগত প্রলম্বিত হয়েছে। এর দুটো ভার্সন আছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে যে পশ্চিমবঙ্গের শিল্পের যে মানচিত্র, সেটাকে হঠাৎ করে যেভাবে সংকুচিত করে দিয়েছিলেন, বিগত 14-15 বছরে সেটাকে মেরামত করা যায়নি। বড় শিল্প সেভাবে এ রাজ্যে আর আসেনি, বড় বিনিয়োগ আসেনি। উল্টো দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে আমি তো কৃষকদের স্বার্থে আন্দোলন করেছিলাম, এবং প্র্যাকটিক্যালি সেই আন্দোলনকে কেন্দ্র করে প্রথমে সিঙ্গুরের সামনে ন্যাশনাল হাইওয়ের ওপর অবস্থান, পরবর্তীকালে কলকাতায় অনশন, সই করতে গিয়ে বুদ্ধবাবুর সাথে ব্যাকআউট করা, এবং ফাইনালি টাটা চলে যাওয়া, গোটা আন্দোলনকে কেন্দ্র করে যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা থেকে পুরোপুরি পলিটিক্যাল মাইলেজ কিন্তু তৃণমূল ঘরে তোলে। এবং আজকে যে 15 বছরে তৃণমূলের শাসন চলছে, তার পেছনে যদি দুটি কারণ থাকে, একটি সিঙ্গুর আর একটা নন্দীগ্রাম। এই কথাগুলো বহু আলোচিত, এ নিয়ে নতুন করে বিস্তারিত ব্যাখ্যার আমি যাব না। কিন্তু নরেন্দ্র মোদীর এই সভাকে কেন্দ্র করে মানুষের, বিশেষ করে হুগলি জেলার পার্শ্ববর্তী এলাকার মানুষদের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, এবং সেই প্রত্যাশাটা এমনি এমনি তৈরি হয়নি। বিজেপির নেতৃত্ব বারবার বলার চেষ্টা করছিলেন যে রতন টাটা সিঙ্গুর থেকে শিল্পের বার্তা দেবেন, পশ্চিমবঙ্গে আবার টাটাকে ফিরিয়ে আনার বার্তা দেবেন, এবং তার জন্য তারা একাধিক ট্যাবলো নিয়ে গেছিলেন। আমরা টাটাকে চাই, এ নিয়ে প্রচার করেছিলেন সিঙ্গুর এবং হুগলির অঞ্চলের। কারণ এইবার যদি বিজেপি ক্ষমতায় আসতে চায়, তাহলে হুগলিতে অর্ধেকের বেশি আসন জেতাটা কিন্তু শিল্পাঞ্চল এবং গ্রামাঞ্চলে বিজেপির পক্ষে অত্যন্ত 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 জরুরি। না হলে কিন্তু বিজেপির পক্ষে কোনোভাবেই ক্ষমতায় আসা যাবে না, এমন একটা পরিস্থিতি। বিজেপি শুধু হুগলি নয়, তার এফেক্ট পূর্ব বর্ধমানেও পড়বে, তার এফেক্ট হাওড়াতেও পড়বে, তার এফেক্ট কিছুটা সংলগ্ন উল্টো দিকে গঙ্গার এপারে উত্তর 24 পরগনার দিকেও পড়বে। এটা বিজেপি নেতৃত্ব ধারণা ছিল। এবং নরেন্দ্র মোদী কেন্দ্রীয় যে প্রকল্পের উদ্বোধনে এসেছিলেন, সেগুলো তো করেইছেন। আমরা দেখেছি ভোটের আগে এইরকম প্রতিটা জায়গায়, প্রতিটা রাজ্যে এইরকম প্রচুর প্রকল্পের উদ্বোধন হয়, সেগুলো কিছু কার্যকারিতা হয়, কিছু হয় না, সে নিয়ে যাব না। কিন্তু দেখুন, টাটাকে ফিরিয়ে আনা বা সিঙ্গুরে বড় শিল্প তৈরি করা, এটা যে সত্যিই দরকার, এটা কিন্তু সকলেই বুঝতে পারে। যে কারণে এইটা নিয়ে একটা পলিটিক্যাল প্রচার সব পক্ষই করছিল, সিপিএমও করছিল, তৃণমূলও করছিল, বিজেপিও করছিল। কিন্তু নরেন্দ্র মোদী যে দীর্ঘ প্রায় 40-45 মিনিট ভাষণ দিলেন, একবারের জন্যও কিন্তু তিনি বললেন না
যে আমি টাটাকে ফিরিয়ে আনবো। একবারের জন্য বললেন না সিঙ্গুরে টাটার বিনিয়োগ হবে বা শিল্পায়ন হবে। একবারের জন্য বললেন না যে পশ্চিমবঙ্গের শিল্পের মানচিত্রে নতুন করে কি করার, স্পেসিফিক কি করার অবস্থায় যেতে পারে। অথচ নরেন্দ্র মোদী বক্তব্য ঠিক আগে আমরা যদি তাদের দুজন নেতা, একজন কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বললেন যে যদি বিজেপি আসে তাহলে টাটাকে ফিরিয়ে আনবো সিঙ্গুরে এবং আপনারা তার জন্য জেতান। তিনি হাইপ তুলছিলেন। এবং তারপরে শুভেন্দু অধিকারী একেবারেই গুড এম ব্যাড এম, গুড এম মানে হচ্ছেন নরেন্দ্র মোদী, ব্যাড এম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনের নামের অদ্যাক্ষর এম দিয়ে, মানে টাটারা চলে গেছিল ব্যাড এম অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য ছেড়ে গুড এম অর্থাৎ নরেন্দ্র মোদীর রাজ্যে। তখন গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু মোদী ওই লাইনেই গেলেন না। শুধু তাই নয়, শিল্প নয়, সেই সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবচেয়ে উত্তপ্ত যে দুটি বিষয়, এক এসআইআর, দুই ইডি হানা। আপনারা জানেন আজকে যখন আপনারা এই আলোচনাটা শুনছেন তখন নিয়মিত শুনানি সুপ্রিম কোর্টের এই মামলার বিষয়টা উল্লেখিত হবে হাইকোর্টে, এরম একটা পরিস্থিতি কি হবে। কিন্তু ইডির এই যে হানাকে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটলো, মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক অফিস থেকে ফাইল নিয়ে চলে এলেন, যেটা নিয়ে দুপক্ষ সুপ্রিম কোর্টে গেল, রাজ্য সরকার ক্যাভিয়েট করলো, ইডি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করে সুপ্রিম কোর্টে অভিযোগ জানালো। গোটা ব্যাপারটার মধ্যে এলেনই না। মহাজঙ্গলরাজ খতম করে দেওয়া, কি করবেন, দুর্নীতি সরালে বিজেপিকে আনলে রাজ্যের উন্নয়ন হবে, কোথায় ত্রিপুরায় 85% জল মিশন হয়েছে, সিপিএম কে তাড়ানোর পর বিজেপি ঘরে ঘরে নলের জল পৌঁছেছে, এইসব কথার কোনো অর্থ হয় না। কেন তিনি বললেন না এইটা নিয়ে কিন্তু সভার পরে আমার কাছে যা রিপোর্ট, বিজেপির যে লোকজনকে আনা হয়েছিল তাদেরকে পাম্প দিয়ে যে হ্যাঁ একটা খুশির বার্তা তারা বহন করে যাবেন, সেই বার্তা কিন্তু এই শীতের দিনে তারা পেলেনই না। উল্টে তারা বলতে শুরু করলেন সবার থেকে ফেরার পথে যে কিছুই তো হলো না। প্র্যাকটিক্যালি যে জমিতে সিঙ্গুরের সভা হয়েছিল সেখানে একজনের সর্ষে গেছে, কিছু হয়তো ক্ষতিপূরণ পাবেন বা পাননি, যাই হোক না কেন। এবং অনেকে যারা সিপিএম করতেন তাদের বা সিপিএম এর পক্ষে জমি ইচ্ছুক চাষি যারা ছিলেন, তারা কেউ ক্যান্টিন খুলেছিলেন, তারা গেছিলেন সবাই, তার আগে বলছিলেন যে আমরা ওখানে যদি শিল্প হয় আমরা সেই অর্থে বিজেপিকে সমর্থন করছি এবং সমর্থন করব আগামী ইলেকশনে। কিন্তু শিল্পের বললেন না, এমন কিছু কথাবার্তা বললেন আমার শুনে না সত্যি হাসি পাচ্ছিল। আপনারা জানেন হুগলি জেলায় পাট চাষ হয়, আপনারা এটাও জানেন যে উত্তরবঙ্গ ছাড়া হুগলি পূর্ব বর্ধমানে পাট হয় এবং সেই পাট বিক্রি হয়। হুগলিতে অনেকগুলো চটকল রয়েছে, কখনো বন্ধ হয় কখনো খোলে, এবং আজকে থেকে না, স্বাধীনতার আগে থেকেই আছে। এবং নরেন্দ্র মোদী অদ্ভুতভাবে বললেন বিজেপি ক্ষমতা এলে চটের ব্যবহার বাড়াবে, অথচ আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টের যা পলিসি তাতে প্রতি বছর চটের পরিমাণ কমানো হচ্ছে। উল্টো দিকে তিনি কি বললেন যে প্লাস্টিক কমাবো, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যা পলিসি তাতে প্লাস্টিক বাড়ছে। কারণ আমরা জানি আম্বানির যে রিফাইনারি রয়েছে জামনগরের, গুজরাটের জামনগরে, সেখান থেকে যে রিফাইনিং পেট্রোলিয়াম শোধনের পরে যে অংশটা পড়ে থাকে অনেকগুলো পার্টে বিভাজিত হয়, তার মধ্যে প্লাস্টিক মৌল হচ্ছে একটা। মানে প্লাস্টিক কমানোর কোনো রকম সম্ভাবনা নেই। এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক যে বন্ধের নীতি আজ থেকে 3-4 বছর আগে নরেন্দ্র মোদী ঢাকঢোল পিটিয়ে নিয়েছিলেন, সারা দেশে নেওয়া হয়েছিল, পশ্চিমবঙ্গে নেওয়া হয়েছিল, টোটালি ফেল করেছে। তাহলে পরিষ্কার বোঝা গেল যে তার যে বক্তব্য, সেই বক্তব্য মানে উন্নয়নের নিরিখে সেটা একেবারেই ধর্তব্যের মধ্যে আসছে না, ধর্তব্যের মধ্যে গেল না। এবং এটা না যাওয়ার অন্যতম কারণ রতন টাটা যা বলেছিলেন। তারপর তো টাটার সাথে যেভাবে বিজেপির সখ্যতা এবং যেভাবে টাটার বিনিয়োগ বিভিন্ন বিজেপির রাজ্যে হয়েছে, গুজরাটে ছাড়াও টাটার বিনিয়োগ হরিয়ানাতে হয়েছে, টাটার বিনিয়োগ মহারাষ্ট্রে হচ্ছে, টাটার কিছু বিনিয়োগ উড়িষ্যাতে হচ্ছে। বিজেপি নেতৃত্বকে আদৌ চায় যে টাটার বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসুক? এই প্রশ্নটা কিন্তু আমি দর্শকদের কাছে রাখলাম। অর্থাৎ টাটার সাথে মোদির এখন এতটাই সম্পর্ক ভালো যে টাটা সম্প্রতি বিজেপির ফান্ডে প্রায় 800 কোটি টাকা চাঁদা দিয়েছে, যেটা
অত্যন্ত পরিষ্কার। আপনারা জানেন টাটাকে আকাশ অর্থাৎ এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্সের ব্যাপারটা দিয়ে দেওয়া হয়েছে, টাটাকে প্রচুর জায়গায় জমি দেওয়া হচ্ছে। বিজেপির সাথে টাটার সম্পর্ক কিন্তু একেবারেই অন্যরকম হয়ে গেছে, যেটা আগে ছিল না, সম্পূর্ণ বিজেপির ক্ল্যাচ। এবং আদৌ কি চায় যে টাটারা পশ্চিমবঙ্গে বড় রকম বিনিয়োগ করুন? উল্টো দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই একই শিল্পায়নের ইস্যু নিয়ে তিনি জানেন যে বিশাল ক্ষতি হয়েছে, কিন্তু তিনি বলার চেষ্টা করছেন 11 একর 11.5 একর জমির ওপরে একটা ই কমার্স হাব তৈরি হবে, যেখানে অ্যামাজন, ফ্লিপকার্ট তারা তাদের ওয়্যার হাউস তৈরি করবে, এবং সেই ওয়্যার হাউসে প্রায় 500 কোটি টাকার বিনিয়োগ হবে। অর্থাৎ সেই ব্যাপারটাও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে একটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সিপিএম কি বলছে? সিপিএম বলছে যে আমরা তৃণমূল এবং বিজেপি দুটোরই বিরোধিতা একই সঙ্গে করব। সেন্ট্রাল কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এইবার আসি যে সিপিএম টাটা চলে যাওয়ার ব্যাপারে সবচেয়ে স্পর্শকাতর। তারা এইটা নিয়ে প্রচারও করছিল তৃণমূলের বিরুদ্ধে, এবং এখনো করছে। টুডে অলসো তাদের অন্যতম ইস্যু টাটাকে তাড়ানোর। কিন্তু নরেন্দ্র মোদী কি মাম। সিপিএম কর্মীরা যতটা না হতাশ হয়েছেন, বিজেপি কর্মীরা যারা সভাস্থলে গেছিলেন আশপাশের লোকেরা, তারা ভয়ঙ্কর রকম হতাশ। এবং শুধু তারা নয়, রাজ্য বিজেপির কর্মীরা, যে কর্মীদেরকে চাঙ্গা করে নিয়ে যাওয়া হয়েছিল, চাঙ্গা করা হয়েছিল যে শিল্পায়ন আসবে, শিল্পায়নের জোয়ার আসবে, বেকার যুবকদের কর্মসংস্থান হবে, সেই ব্যাপারে সিঙ্গুরের মতো একটা বিতর্কিত জায়গা থেকে নরেন্দ্র মোদী একটা শব্দ প্রয়োগ করলেন। এইবার আসি ইডির প্রসঙ্গে। ইডি এমন একটা বিষয়, বিজেপির নেতৃত্ব মনে করছিল যে ইডিকে দিয়ে যেভাবে তৃণমূলের ঘেরাবন্দি হচ্ছে, বিশেষ করে এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি অভিযুক্ত করা গেছে। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে দলের সেনাপতি বলা হয় অথবা সেকেন্ড ম্যান ইন কমান্ড, গত 4-5 বছর ধরে বারবার ইডি সিবিআই বহুবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তার কিছু প্রপার্টি, তার বিভিন্ন সংস্থার, সেটা লিপস অ্যান্ড মাউন্টস বা অন্য সংস্থার, সেগুলো অ্যাটাচমেন্ট হয়েছে। অভিষেক ব্যানার্জি নিয়মিত বলছেন আমার ভয় কি, ইত্যাদি ইত্যাদি বিষয় রয়েছে। আপনারা জানেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী জেল খেটেছেন, আধিকারিকরা জেল খেটেছেন, বিভিন্ন বিষয় তাদের টাচ করা গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কিন্তু একদম আনটাচড ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল, ল্যাপটপ নিয়ে আসা, এবং প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ছাড়াও তাদের যে আইপ্যাকের অফিস, অর্থাৎ আমাদের সল্টলেকের ওয়াটার ফ্রন্ট হাউসের, সেইখান থেকে তিনি যে ফাইল নিয়ে এলেন, এবং তার বিরুদ্ধে যেভাবে ইডি সরাসরি অভিযোগ জানালো, ইডির অফিসাররা সুপ্রিম কোর্টে অভিযোগ জানালো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নিশানা করা হলো, সেইটা তো একটা পলিটিক্যাল ফাইট। দেখুন, কোর্টের বিষয়টা বিবেচনা করবে। রাজীব কুমার বা এখানকার ডিজিকে নিয়ে গিয়ে রাজীব কুমার এবং সিপিকে নিয়ে গিয়ে বা অন্যদেরকে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন, ঠিক করেছেন, এগুলো তো আইনগত ব্যাপার। কিন্তু এটা নিয়ে তো জনমানসে একটা ভয়ঙ্কর প্রভাব পড়েছে সব ব্যাপারটায়। মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ বলবেন বাঘিনীর মতো ফাইট করছেন, কেউ বলবেন তিনি সাংবিধানিক, তিনি অন্যায় কাজ করেছেন। যাই হোক না কেন, আমরা কি দেখলাম অদ্ভুতভাবে এই ইডির হানা নিয়ে নরেন্দ্র মোদী একেবারে চুপ। একটি শব্দ, মানে এটা তো বলাই যেত অসাংবিধানিক কাজ করেছেন, এটা তো বলাই যেত যে চিফ মিনিস্টার সুলভ কাজ করেননি, কিন্তু ইডির হানা নিয়েও চুপ রইলেন। তার কারণ ইডি হানাটা প্র্যাকটিক্যালি বুমেরাং হয়েছে বিজেপির ক্ষেত্রে। যে বা যাদের কথা শুনে ইডি হানা হয়েছিল, তারা ভেবেছিল এটাতে ভোটের আগে পলিটিক্যাল মাইলেজ পাওয়া যাবে, কিন্তু পলিটিক্যাল মাইলেজ তো দূর, উল্টে জিনিসটা ব্যাকফায়ার করে গেছে। কারণ ইডির হানা হয়েছিল সকাল 7:45 সময়। ইডি থানাতে মেল করে জানিয়েছে 11:30 সময়, বেলা 11:30, 4 ঘন্টার গ্যাপে। এবং সুপ্রিম কোর্টের মামলা যেভাবে হিয়ারিং এর পিছিয়ে গেছে, সরি ফেব্রুয়ারি মাস পর্যন্ত, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই বিষয়টি কিন্তু প্রলম্বিত হবে। কিন্তু প্রলম্বিত হলেও তো পলিটিক্যাল লড়াইটা থামবে না। সেই পলিটিক্যাল লড়াইটা প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনার জন্য বিজেপির নেতৃত্ব উদ্গ্রীব ছিল। আপনারা জানেন বিজেপির মধ্যে ইন্টারনাল ফাইট চলছে, বিজেপির মধ্যে একাধিক লোককে সাইডলাইন করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি, আমরা যাদেরকে ভাবছিলাম ফোরফ্রন্টে আসছে,
অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায় তারা রাজ্য কমিটিতে স্থান পাননি, সজল ঘোষ যারা প্রতিদিন টিভি চ্যানেলে বসেন বলেন, উল্টো দিক থেকে পুরনো লোক ফিরে এসছেন, কিছু সিঙ্গুরের সভাতেও দেখলাম যারা ঘোষণা করছেন পুরনো লোক। সে ইন্টারনাল ফাইটের বিষয়টি আলাদা, কিন্তু আপামর বিজেপি নেতৃত্ব মনে করেছিলেন নরেন্দ্র মোদী সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ইডির হানা এবং সেটা অসাংবিধানিক কাজ ইত্যাদি ব্যাপারে বিধতে পারতেন, সেই সুযোগ তার ছিল, পলিটিক্যাল সুযোগ ছিল, কিন্তু পলিটিক্যাল সুযোগটাকে তিনি কেন কাজে লাগালেন না সেইটাই নিয়ে বড় প্রশ্ন। এবার আসি লেফটের বক্তব্য। লেফটের বক্তব্য হবে কি, যে দেখুন আমরা তো প্রথম থেকেই বলছিলাম একটা সেটিং আছে দুপক্ষের মধ্যে, যেটা নরেন্দ্র মোদী প্রমাণ করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হানার ব্যাপারে একেবারে চুপ থেকে, কারণ সিপিএম নেতৃত্ব প্রথম থেকেই এই ইডি হানা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের ব্যাপারে সরব, ঠিক যে ল্যাঙ্গুয়েজে তাকে গ্রেপ্তারের ব্যাপারে সরব শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদাররা। কিন্তু নরেন্দ্র মোদী ওই লাইনের রাস্তাতেই গেলেন না, কারণ বিজেপির ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে ইডি হানাটা বুমেরাং হয়েছে, পলিটিক্যালি মাইলেজ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিশেষে আলোচনা করব যে এই সভাটা আরো কেন ব্যাকফায়ার হলো, কারণ এই মুহূর্তে রাজ্যের মানুষের কাছে লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে এইভাবে ভোটারদের হেনস্থা করা, সে অমর্ত্য সেনই বলুন আর গ্রামের একদম শুকুর আলী বলুন কি সাধারণ মলিনা দাসী বলুন, মানে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে ভারতরত্ন সকলকে চ্যালেঞ্জ করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। পাগল হয়ে যাচ্ছে ইলেকশন কমিশন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জবাব দিতে, তাদের কাছে কোনো জবাব নেই। সেখানে সবচেয়ে বড় প্রশ্ন যে কত লোকের নাম বাদ যাবে। এই ক্ষেত্রে শুধু যে তৃণমূলের লোকেদের বেছে বেছে নাম বাদ যাচ্ছে তা না, বিজেপির যারা সমর্থক তারাও কিন্তু আতঙ্কিত মতুয়া সম্প্রদায়। মালদার সভা থেকে আমরা দেখেছিলাম মতুয়াদের কোনো ভয় নেই বলেছিলেন, কিন্তু একবারও তিনি বলতে পারছেন না যে মতুয়ারা সবাই মিলে ভোট দেবে, যেটা শান্তনু ঠাকুর ওই সবাই উপস্থিত ছিলেন তারা বলানোর হয়তো চেষ্টা করেও ছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী সেই ধার কাজ দিয়ে গেলেন। অর্থাৎ তিনটে জিনিস যদি আমরা দেখতে পাই, নাম্বার ওয়ান, টাটাকে আনবো, শিল্প করব, এইরকম কোনো স্বচ্ছ স্পষ্ট সুস্পষ্ট বার্তা নরেন্দ্র মোদীর কাছ থেকে শোনা গেল না, কারণ তিনি জানেন যে আমি যদি শিল্প টাটার 1 নম্বর প্রায়োরিটি চেষ্টা করব গুজরাটে। এবং আপনারা জানেন কিনা জানি না, অনেকেই যে কারণে মহারাষ্ট্রের রাজনীতি নতুন করে আবার গোলপাক খাচ্ছে, যে মহারাষ্ট্র থেকে যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে গুজরাটে। নরেন্দ্র মোদীর এটাই ব্যাপার। তা পশ্চিমবঙ্গে তিনি টাটাকে আনবেন কি করে, টাটার বড় ইনভেস্টমেন্ট আনবেন কি করে, বড় কারখানা আনবেন কি করে? ওই যতই গুড এম ব্যাড এম এর কথা আমাদের শুভেন্দু অধিকারী শোনান, যতই সুকান্ত মজুমদার বলুন না কেন যে টাটারা আসবে আপনারা বিজেপিকে জেতান, নরেন্দ্র মোদীর কাছ থেকে শোনা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, ইডি, সেটা নিয়ে একেবারে চুপ রইলেন। এবং স্বাভাবিকভাবেই তৃণমূল নেতৃত্ব বলতে শুরু করেছে যে আমরা তো প্রথম থেকেই বলেছিলাম এই সভাটার কোনো অস্তিত্ব নেই, জুমলা। এবং কাকে দিয়ে করছে, হাস্যকর ব্যাপার, বেচারাম মান্নাকে কে গুরুত্ব দেয় পলিটিক্যালি আমি জানি না। বেচারাম তার বউ যেতে সবই ঠিকই আছে, তিনি সিঙ্গুর আন্দোলনে ছিলেন, কিন্তু তৃণমূলে তার কোনো রাজনৈতিক গুরুত্ব আছে কিনা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্ব আছে কিনা, সাধারণ মানুষ তার কথা আদৌ গুরুত্ব দেয় কিনা, এটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। সেই বেচারাম মান্না বলছেন তো জুমলা মিটিং ছিল। মানে এই স্পর্ধা কিন্তু নরেন্দ্র মোদীর এই সবার জন্যই হলো। থার্ড হলো, দক্ষিণবঙ্গের যে ব্যাপক অংশের মানুষ এসআইআর এ ডাক পেয়েছেন, বিশেষ করে হুগলি, বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, তারা নিয়মিত যাচ্ছে। কলকাতার এত কাছাকাছি মিটিং। এর আগে যখন উনি তাহেরপুরের সভা করতে যাবেন বলে কিছুদিন আগে, 15-20 দিন আগে যেতে পারেননি, ভার্চুয়াল সভা করেছিলেন দমদম এয়ারপোর্ট থেকে, তখনও লোকের আশা ছিল এসআইআর এইভাবে নাম বাদ যাবে, কিন্তু এখন সিচুয়েশন ইজ কমপ্লিটলি চেঞ্জ। বাট নরেন্দ্র মোদী কিপ মাম ইন দিস সিচুয়েশন। সুতরাং বিজেপি নরেন্দ্র মোদীর সভা থেকে লাভ তো হলোই না, উল্টে বলা চলে মাইনাস পয়েন্টে চলে গেল, কারণ কর্মীরা যে ভাব নিয়ে এসেছিল সেই ভাব পূর্ণ হলো না। এবং সবাই যখন তিনি প্রথম দিকে বলছিলেন, প্রচুর মহিলা আনা হয়েছিল, সামনের দিকে তারা ছিলেন, আমি দেখলাম টিভিতেই দেখা গেল প্রচুর মহিলা হাই তুলছেন,
প্রথম দিকে মোদি 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 চিৎকারের সাথে সাথে যত মোদির বক্তৃতা গড়াতে লাগলো এবং তিনি কোথায় জেলেদের কথা, কোথায় আয়ুষ্মান ভারতের কথা ইত্যাদি চর্বিত চর্বণ যা 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 বলেন বলে যেতে লাগলেন, তত কিন্তু পলিটিক্যাল বক্তব্যটা কিন্তু হারিয়ে গেল, যেটা তৃণমূল নেতৃত্বকে সরাসরি বিঁধতে পারত বা পলিটিক্যাল মাইলেজের জায়গায় একটা বিজেপি নেতৃত্বকে আনতে পারত, যেটা কিন্তু শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদাররা বলাই হচ্ছিল না। তার ফলে পরিশেষে জানাই আপনাদের কাছে, এই মিটিংয়ের যে নির্যাস বেরিয়ে এলো তা দিয়ে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের বিজেপির কর্মীরা কিন্তু কিছুটা হতাশ, এবং গতকালকের মিটিংয়ের পরে, রবিবারের মিটিংয়ের পরে তারা একান্তভাবে ঘনিষ্ঠ মহলে সেই হতাশা চেপে রাখেননি। যতই বিদ্যাসাগরের ছবি দেওয়া যাক, যতই জগদ্ধাত্রী বলে দুর্গার প্রতিমা দেওয়া যাক, রামমোহন রায়ের কথা আসুক, ওইগুলো কিন্তু পশ্চিমবঙ্গের এই মুহূর্তে খুব যে প্রাসঙ্গিকভাবে কাউন্টার করা নরেন্দ্র মোদীর মুখ থেকে, সেইটা কিন্তু সম্ভব নয়। ফলে আলটিমেটলি যে পলিটিক্যাল গেন হাইপ তোলা হয়েছিল সিঙ্গুরের সভাকে কেন্দ্র করে, সেটাই শীতের দিনে একেবারে ঠান্ডা জল দেওয়া হয়ে গেল। আমরা এই নিয়ে আলোচনায় আসব, পরবর্তীকালে আরো ভিডিও করব, এসআইআর নিয়ে করব। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।